নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু বুঝতে পারছেন যে মোদী সরকার খুব একটা ভালো জায়গায় নেই, এবং এই জায়গা থেকে আপনাদের গতকালই আমরা খবর দেখিয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডুর এক সাংসদ, তিনি সংসদের শেষে যখন এনডিএর বৈঠক বলা ভালো, তার কারণ ওম বিড়লার ঘরে চা চক্রের আয়োজন হয়েছিল, সেখানে কোনো বিরোধীরা যাননি। রাহুল গান্ধী বলে দিয়েছেন আমরা যাব না। তো সেই ক্ষেত্রে এনডিএরই একটা বৈঠক ছিল, এবং সেইখানেই একজন চন্দ্রবাবু নাইডুর সাংসদ বলেন যে কেন অমিত শাহ শেষ দিন যখন এলেন তখন তার নিজের স্টেটমেন্টটা পড়লেন না। সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা, কিন্তু এখন তার 24 ঘন্টা কাটতে না কাটতে আরো গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট এসেছে চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে, এবং যে স্টেটমেন্টটা এসেছে সেটা অবশ্যই এই মুহূর্তে ক্লিয়ারলি কিন্তু কোথাও গিয়ে বলে দিচ্ছে যে টিডিপি পার্টি তাদের আভ্যন্তরীণ পলিটিক্সটা নিয়ে অনেক বেশি সতর্ক। তাদের আভ্যন্তরীণ ক্ষেত্রের যে পলিটিক্স, সেই ক্ষেত্রে ছাত্র যুবদের পাশে দাঁড়াতে তারা অনেক বেশি বদ্ধপরিকর দেন টু সাপোর্ট দ্য মোদি গভর্নমেন্ট। এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একদম স্পষ্টত আজকে যা চন্দ্রবাবুর মুখ থেকে বেরিয়ে এসেছে, যে বক্তব্য ছাত্র যুবদেরকে উদ্দেশ্য করে, অবশ্যই গুরুত্বপূর্ণ এই সামগ্রিক ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখানে। আপনাদের বলি, একদম চন্দ্রবাবু নাইডু যে কথাটা বলেছেন, কোট আনকোট, অন্ধ্রপ্রদেশ সরকার যুবকদের, যুব সমাজের ভালো ভবিষ্যতের জন্য বদ্ধপরিকর। যুবকদের এবং যুব সমাজের আরো ভালো ভবিষ্যতের জন্য বদ্ধপরিকর অন্ধ্রপ্রদেশ সরকার। তাহলে কি বলতে চাইছেন চন্দ্রবাবু? কোন সমাজের জন্য এই মুহূর্তে একদম কোন সরকার যুবকদের জন্য বদ্ধপরিকর নয়, সেই বক্তব্যটা কি কোথাও গিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলছেন? আমরা জানি না এই মুহূর্তে কি ঠিক ইঙ্গিত উঠে আসছে, তবে অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধী যে কাজটা করলেন সেটাও কিন্তু চন্দ্রবাবু নাইডুকে ফেস করতে হচ্ছে কোথাও। তার কারণ রাহুল গান্ধী যে কাজটা করলেন সেই কাজটা করার মতন সাহস সম্পূর্ণ সংসদ ক্ষেত্রে দেখালেন না চন্দ্রবাবু নাইডু। তাদের সংসদ আভ্যন্তরীণ বৈঠকে কি বলেছে, সূত্রের খবর কি বেরিয়ে আসছে, চন্দ্রবাবু নাইডু এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন, এগুলো একদিকে, কিন্তু রাহুল গান্ধী যেভাবে কংগ্রেস সমর্থিত সরকার ঝাড়খণ্ডে চলার পরেও সেই সরকারের যে পুলিশের আচরণ সেটাকে রীতিমতন কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে আমি সমর্থন করি না ঝাড়খণ্ড কেন কোনো রাজ্যেই নিরস্ত্র স্টুডেন্টদের উপর যেভাবে লাঠিচার্জ হয়েছে সেটা কখনোই আমি সমর্থন করি না। তিনি সেটা তার প্রেস কনফারেন্সে বলেছেন, লিখিতভাবে বলেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন। সেটা কিন্তু সরাসরি কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডুর যে পলিটিক্সটা অন্ধ্রপ্রদেশের, সেখানে একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে যে আপনিও তো মোদী সরকারের সহযোগী, আপনিও তো সমর্থন করছেন মোদী সরকারকে, তাহলে কেন আপনি বলতে পারলেন না যে সামগ্রিক ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে আপনি সম্পূর্ণভাবে কন্ডেম করছেন, কিংবা আপনার যে 16 জন এমপি তারা কেন বলতে পারলো না সংসদে দাঁড়িয়ে যে 20শে জুলাই যে ঘটনা ঘটেছে আমরা তার বিরোধিতা করছি, বা আপনার পার্টির পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট কেন এলো না? এটা নিয়ে মুখ খুলেছেন কে? আভ্যন্তরীণ পলিটিক্সের কথা যখন বেরোয় তখন অবশ্যই বিরোধী দলনেতার যা কাজ তাই। একদম জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর রাজ্যে যিনি বিরোধী দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একদম সরাসরি কটাক্ষ করেছেন চন্দ্রবাবু নাইডুকে, এবং সেই ক্ষেত্রেই এই স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছেন চন্দ্রবাবু নাইডু। আপনারা বোঝার চেষ্টা করুন যে একটা ককরোচ জনতা পার্টির আন্দোলন সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক যে পটচিত্র সেটাকেই বদলে দিয়েছে। যে চন্দ্রবাবু নাইডু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সমর্থন করছেন মোদী সরকারকে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন সেটাকে নিয়ে তিনি কিছুই বললেন না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সমর্থন করার পাশাপাশি কটাক্ষ করেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়টা আমরা সম্পূর্ণ সমর্থন করছি না। আমরা দেখতে পেয়েছিলাম চন্দ্রবাবু নাইডুর এসআইআর সংক্রান্ত বিষয়ে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন রয়েছে, এবং সেই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু বলেছিলেন যে এসআইআর করার জন্য সম্পূর্ণভাবে সঠিক সময় নিতে হবে, অনেকটা সময় নিয়ে এসআইআরটা করলে তাহলে সেই ক্ষেত্রে এসআইআর এর বিষয়টা সঠিকভাবে হবে, কিন্তু বাংলা এবং বিহারের ক্ষেত্রে সেটা হয়নি বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন ক্ষেত্রে। তো চন্দ্রবাবু নাইডু স্ট্যান্ড বিভিন্ন ক্ষেত্রে একদম ক্লিয়ার থাকে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকে, কিন্তু ছাত্র আন্দোলন নিয়ে যখনই তিনি কোনো মন্তব্য করলেন না,
বিরোধীরা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিরোধীরা কিন্তু এটাকে একটা ইস্যু করলো এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেকে সরাসরি স্টেটমেন্ট দিতে হলো অন্ধ্রপ্রদেশ সরকার যুবকদের এবং যুব সমাজের আরো ভালো ভবিষ্যতের জন্য সবসময় বদ্ধপরিকর। এটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে চাপের মুখে পড়ে তাদের যে সহযোগী তাদেরকে সমর্থন করার জায়গা থেকে একটু হলেও সরে আসা নয়? এই প্রশ্নের মুহূর্তে ওঠে, তার কারণ আরো গুরুত্বপূর্ণ। তার কারণ একদম এনডিএর যে বৈঠক হয়েছিল, এনডিএ সামগ্রিক এই যে চার চক্র, তার পরবর্তী সময় একটা ছবি সামনে উঠে আসে। ছবিটা কি? খুব ইন্টারেস্টিং একটা ছবি। সেখানে একদম নরেন্দ্র মোদীর পাশেই, যেখানে এত দিন ধরে আমরা 2024 সাল থেকে কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি যে চন্দ্রবাবু নাইডু যেখানে দাঁড়াতেন, সেখানে হঠাৎ করে কাকলি ঘোষ দস্তিদারকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং এটা শুধুমাত্র আপনারা ভাববেন না যে এটা কোইন্সিডেন্স বা এটাকে নিয়েও খবরের কি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এইভাবেই নির্ধারিত হয় যে সরকারকে কে কতজন এমপি দিয়ে সাপোর্ট করছেন। এতদিন চন্দ্রবাবু নাইডুর যে জায়গাটা ছিল, সেই জায়গাটা যে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু আর নেই, সেটা সম্বন্ধে চন্দ্রবাবু নাইডু ওয়াকিবহাল। তার কারণ তার থেকে এই মুহূর্তে বিজেপির কাছে বেশি সংখ্যা দিয়ে সমর্থনকারী হচ্ছে এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। এবং সেই যে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, তাদের যে নেত্রী কাকলি ঘোষ দস্তিদার কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর যে জায়গাটা ফ্রেমের মধ্যে অন্তত তিনি গ্রহণ করেছেন। অবশ্যই এই মুহূর্তে একটা কনফ্লিক্ট রয়েছে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মোদী সরকারের। আমরা দেখতে পেয়েছি ডিলিমিটেশনের বিষয়। তার কারণ সাউথের কোন রাজ্যে ডিলিমিটেশন হলে তেমন ভাবে সিট সংখ্যা বাড়বে না। এবং এটাকে নিয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট যেভাবে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, তামিলনাড়ুর প্রত্যেকটা দল সহমত পোষণ করেছে। থালাপাতি বিজয় তিনি মুখ্যমন্ত্রী হয়ে তার দলের একজন এমপি না থাকা সত্ত্বেও 39 জন বিভিন্ন দলের এমপিদেরকে ডেকে নিয়ে যেভাবে মিটিং করেছেন এবং তারা বলে দিয়েছেন যে আমরা ডিলিমিটেশনের পক্ষে দাঁড়াবো না। তার পরবর্তীতে এম কে স্ট্যালিনের ছেলে তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা, তিনি সরাসরি বলে দিয়েছেন যে আমরা কেউ এই 22 জন এমপি এনডিএ কে সমর্থন করছি না। সেই ক্ষেত্রটা যেভাবে উঠে এসেছে, চন্দ্রবাবু নাইডু এতটা রীতিমতন যে একদম অ্যাগ্রেশন মোডে চলে যাবেন, সেটা এখনো তিনি পাচ্ছেন না। তার কারণ অবশ্যই অমরাবতী প্রজেক্ট রয়েছে, অবশ্যই তার 18,000 কোটি টাকা রিসেন্টলি তিনি পেয়েছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে। তবে অবশ্যই ডিলিমিটেশন নিয়ে একটা কনফ্লিক্ট রয়েছে, একটা অবশ্যই ডিফারেন্সেস অফ ওপিনিয়ন রয়েছে। এবং এই যে একদম সরাসরি ছাত্র যুবদের নিয়ে বক্তব্যটা তিনি রেখেছেন, কিছুটা হলেও নরেন্দ্র মোদী সরকারের উল্টো দিকে দাঁড়িয়েই, যে আমরা ছাত্রদের পরবর্তী ভবিষ্যতের জন্য ভালো করার জন্য, ভালো শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাহলে সেটা কি কোথাও গিয়ে বিজেপি বদ্ধপরিকর নয়? সেই বিষয়টাই তিনি তুলে ধরতে চেয়েছেন। এবং তার সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে এইভাবেই কি পরবর্তীতে আমরা দেখতে পাবো যে চন্দ্রবাবু নাইডু ডিলিমিটেশন বিল যদি কখনো আসে, তাহলে সেই ক্ষেত্রে তার স্ট্যান্ড পয়েন্টটা আবারও ক্লিয়ার করবেন। তার কারণ তার কিন্তু মাথায় কাজ করছে যে আমার বিধানসভা ভোটটা জিততে হবে। শুধুমাত্র দিল্লির রাজনীতি নিয়ে ভাবলে তার কিন্তু চলবে না। এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডুর নামে যে চন্দ্রবাবু নাইডু নিজে যেতেন, বিজেপির সমর্থন আছে বলে তিনি যেতেন তেমন নয়, সেটা তিনি অন্তত খুব ভালোভাবে জানেন। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে কিন্তু কঠিন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর জন্য। তারা সম্পূর্ণ সংসদে আসতে পারলেন না, বাদল অধিবেশনটাকে স্কিপ করলেন, কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম সমীকরণের রাজনীতিতে চন্দ্রবাবু নাইডুর জায়গা একদম দিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। কিন্তু অবশ্যই চন্দ্রবাবু নাইডুও যাতে একদম সরে না যান, তাই জন্য কিন্তু অবশ্যই সংসদে না এলেও অন্ধ্রপ্রদেশে যেতে হলো নরেন্দ্র মোদীকে। এবং সেইখানে গিয়ে 18,000 কোটি টাকা একটা প্রজেক্ট সেটা প্রমিস করে আসতে হলো। এবং তার সঙ্গে আমরা দেখতে পেলাম নীতিশ কুমারের সঙ্গেও কিন্তু বাকিপুরের যে বিধানসভার ভোট, সেখানে হেরে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টির প্রায় 3 দশকের রাজনীতির দুর্গ যেটা, সেখানে একটা এত বড় ধাক্কা লাগার পর নীতিশ ম্যাজিক সেটা যে হারিয়ে যাচ্ছে, সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য নীতিশ কুমারকেও কিন্তু পাত্তা দিতে হলো। অর্থাৎ কোথাও গিয়ে 2-2.5 মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে ধরনের একটা রীতিমতন হিরোইক ফিগার তারা তৈরি করতে পেরেছিল বাংলা জয়ের পর, 4 মের পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টি যে গিয়ারে চলছিল, সেই গিয়ারটা সম্পূর্ণ কি কোথাও গিয়ে একদম 1 মাসের আন্দোলন ককরোচ জনতা পার্টির, সেখানে গিয়ে একদম নিউট্রাল পজিশনে চলে এলো না? কিংবা
কেউ কেউ তো বলছেন আবার রিভার্সে চলছে এই মুহূর্তে। তা না হলে কেন সংসদে এলেন না স্বরাষ্ট্রমন্ত্রী, কেন সংসদে এলেন না দেশের প্রধানমন্ত্রী? তাদের বয়ান সারা দেশ শুনতে চাইছিল। তারা এই মুহূর্তে শাসন কার্যে সামলাচ্ছেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই সরকার তো জনগণের কাছে অ্যান্সারেবল থাকবেনই। তো কেন সেই বয়ান দিতে পারলেন না তারা? কেন সেই বয়ান দেয়া থেকে সরে গেলেন তারা? অমিত শাহ ওম বিড়লাকে চিঠি লিখলেন যে আমি বয়ান দেব, তার জন্য আমাকে সময় দিন। তারপরেও তিনি এলেন সংসদে, কিন্তু বয়ান দিলেন না। কেন? এই সামগ্রিক বিষয়গুলো কোথাও কিন্তু গিয়ে শুধুমাত্র বিরোধীদের নয়, বরঞ্চ শরিক দলকেও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছে। যে রাহুল গান্ধী, তিনি তো বিরোধী দলনেতা হিসেবে একদম তার যে জোট সরকার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলতে পারেন, তাহলে চন্দ্রবাবু নাইডু কেন পারেন না? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছেই, এবং সেই প্রশ্ন তুলছেন জগনমোহন রেড্ডি। আপনাদের সামনে রাখলাম পুরোটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ যারা নিচ্ছেন তাদের অশেষ ধন্যবাদ, এবং যারা দেখছেন আমাদের ভিডিও প্রতিনিয়ত ভালো লাগছে তাদেরকেও আমরা অনুরোধ করছি আপনারা জয়েন করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করলে আমরা আরো এগিয়ে যেতে সাহস পাবো।